1950 সালে চীন স্বাধীন রাষ্ট্র তিব্বতে প্রবেশ করে। চীনা বাহিনী যখন দলাই লামাকে বন্দি করার পরিকল্পনা করে তখন রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে পালিয়ে যান। 11তম পাঞ্চেন লামা 1995 সালে দলাই লামা যাকে স্বীকৃতি দেন চীন তাকে অপহরণ করে। আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি পদ আছে যা খালি হলে খুঁজতে হয় এক শিশুকে? না, ভোট নয়, কোনো রাজাও বেছে দেন না, তাকে খুঁজে বের করতে হয় স্বপ্ন, আভাস, অলৌকিক চিহ্ন, এমনকি মৃতদেহের পাশে রাখা খেলনা দিয়েও। এটাই দলাই লামার পুনর্জন্ম খোঁজার পদ্ধতি, এবং এই পদ্ধতির পিছনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় লামা, পাঞ্চেন লামা। আজ আমরা বলবো এক ইতিহাস যেখানে ধর্ম, রাজনীতি, গুপ্তচর, চীন, সিআইএ, ভারতের ভূ রাজনীতি সব এক সূত্রে গাঁথা। চলুন শুরু করা যাক দলাই লামার সত্য কাহিনী। He's one of the best known people on the planet. দালাই শব্দটি মঙ্গোলিয়ান, যার অর্থ সমুদ্র, আর লামা অর্থাৎ গুরু, অর্থাৎ দালাই লামা মানে জ্ঞানের সমুদ্রের গুরু। তিব্বতের মানুষ বিশ্বাস করেন দালাই লামা হলেন এক দয়ালু বোধিসত্ত্বের পুনর্জন্ম এবং তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বোধিসত্ত্ব যারা বুদ্ধত্বের পথে অনেক দূর এগিয়ে গেছেন, কিন্তু গৌতম বুদ্ধের মতো সম্পূর্ণ জ্ঞান অর্জন করেননি। বৌদ্ধ ধর্ম প্রধানত দুটি প্রধান শাখায় বিভক্ত, হিনয়ান বা থেরাবাদ এবং মহায়ান। তিব্বতে বৌদ্ধ ধর্মের আগে বন ধর্ম প্রচলিত ছিল। 7ম শতাব্দীতে মহায়ান বৌদ্ধ ধর্ম প্রবেশ করে, যারা মূর্তি পুজো করে। অন্যদিকে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমারে প্রচলিত হিনয়ান বৌদ্ধ ধর্ম। বুদ্ধের স্তূপের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয় এখানে। 8ম শতাব্দীতে পদ্মসম্ভের মাধ্যমে বজ্রয়ান প্রতিষ্ঠিত হয়। বজ্রয়ান মহায়ানেরই একটি উপশাখা, তবে এটি তান্ত্রিক ও গুপ্ত প্রথার উপর ভিত্তি করে। তিব্বত, ভুটান, মঙ্গোলিয়ায় এই প্রথা প্রচলিত। দালাই লামা শুধু ধর্মনেতা নন, তিনি হলেন তিব্বতের রাজনৈতিক শাসকও। যদিও দালাই লামা উপাধিটি 3য় দালাই লামা সোনাম গিয়াৎসো প্রথম গ্রহণ করেন 1578 সালে। প্রকৃতপক্ষে এই ধারা শুরু হয় প্রথম দালাই লামা গেদুন দ্রুপার জন্ম দিয়ে, যিনি 1409 সালে ধর্মীয় স্কুল প্রতিষ্ঠা করেন। মোট 14 জন দালাই লামা ইতিহাসে আছেন, তবে দালাই লামা পদটি শক্তিশালী হয় 5ম দালাই লামার সময় 1700 শতকে। তিনিই ছিলেন প্রথম দালাই লামা যিনি ধর্মীয় ও রাজনৈতিক দুই ক্ষমতার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা পান। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী। তার মৃত্যু হয় 1682 সালে, কিন্তু সে খবর লুকিয়ে রাখা হয় দীর্ঘ 15 বছর, শুধুমাত্র রাজনৈতিক স্থিরাবস্থা বজায় রাখতে। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে নির্বাচিত হন একজন দালাই লামা? এটা এক রহস্যময় আধ্যাত্মিক প্রক্রিয়া। 14th দালাই লামা অর্থাৎ বর্তমান দালাই লামা তার আত্মজীবনী ফ্রিডম ইন এক্সাইলে লিখেছেন, আমি জানি না কিভাবে আমি সেই ছোট্ট ছেলেটা থেকে এত বড় দায়িত্ব পেলাম। কে সেই ছোট্ট ছেলে? তিনি হলেন পাঞ্চেন লামা। পাঞ্চেন লামা দালাই লামার পরে তিব্বতের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা। পাঞ্চেন শব্দটি পণ্ডিত এবং চেনপা থেকে এসেছে, যার অর্থ মহান পণ্ডিত। পাঞ্চেন লামা এবং দালাই লামা একে অপরের পুনর্জন্ম শনাক্ত করতে সাহায্য করেন। দালাই লামার মৃত্যুর পর তার উপদেষ্টারা খোঁজা শুরু করেন তার পুনর্জন্মের। তারা খেয়াল করেন কোনো শিশু অদ্ভুত কিছু আচরণ করছে কিনা, আগের জন্মের স্মৃতি বলছে কিনা, পুরনো দলাই লামার জিনিস চিনে ফেলছে কিনা। এই খোঁজের নেতৃত্ব দেন পাঞ্চেন লামা। 5ম পাঞ্চেন লামা তিব্বতের বুদ্ধ ধর্মের সংস্কার আনেন। 10ম পাঞ্চেন লামা চীনের অত্যাচারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করেন। 11তম পাঞ্চেন লামা 1995 সালে দালাই লামা যাকে স্বীকৃতি দেন চীন তাকে অপহরণ করে। 1949 সালে চীনে ক্ষমতায় আসে কমিউনিস্ট পার্টি। মাও সেতুং তখন বলেছিলেন ধর্ম হলো আফিম, আর তিব্বত সেই ঘরে থাকা এক অঞ্চল। 1950 সালে চীন স্বাধীন রাষ্ট্র
তিব্বতে প্রবেশ করে এবং বলে এটি নাকি তাদের অভ্যন্তরীণ বিষয়। তখন দালাই লামা মাত্র 15 বছর বয়সী। তিনি সদ্য রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করেছেন। চীন চাইছিল ধীরে ধীরে তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বকে নিজের নিয়ন্ত্রণে আনা। দালাই লামাকে কিছুটা স্বাধীনতা দিয়ে রেখে পেছন থেকে প্রশাসন ও সামরিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। এরপর শুরু হয় এক দুঃসহ সময়। 1959 সালে লাসায় এক বিশাল বিদ্রোহ হয়। তিব্বতের মানুষ ধর্ম ও স্বাধীনতার পক্ষে স্লোগান তোলেন, কিন্তু চীনা সেনারা গুলি চালায়। হাজার হাজার মানুষ মারা যায়। চীনা বাহিনী যখন দালাই লামাকে বন্দি করার পরিকল্পনা করে তখন রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে পালিয়ে যান। 17 মার্চ থেকে শুরু করে 14 দিন ধরে হিমালয় পার হয়ে তিনি ভারতে প্রবেশ করেন। 1950 সালে যখন চীন তিব্বতের সেনা পাঠায়, ভারত তখন সদ্য স্বাধীন। নেহরু তখন হিন্দি চীনি ভাই ভাই স্বপ্নে বিভোর। তিনি তিব্বতের উপর সরাসরি মন্তব্য করতে চাননি। 1954 সালে নেহরু চীনের সঙ্গে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করেন, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। 1959 সালে তিব্বতে গণ অভ্যুত্থান ঘটে। হাজার হাজার মানুষ চীনের দমন পীড়নের বিরুদ্ধে রাস্তায় নামে। 14তম দালাই লামা ছদ্মবেশে ভারতীয় সীমান্ত পেরিয়ে অরুণাচলে প্রবেশ করেন। সেই সময় নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, বুদ্ধ পাহাড় ছেড়েছে, বিশ্বকে এখন সিদ্ধান্ত নিতে হবে, উইল ইট স্ট্যান্ড উইথ ফেথ অর ফোর্স। ভারত সরকার বাধ্য হয় তাকে রাজনৈতিক আশ্রয় দিতে। এরপর সিআইএ গোপনে দালাই লামার ভাই গ্যালো থোন্ডুপের নেতৃত্বে তিব্বতীয় যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে শুরু করে। 1962 সালে চীন আকসাই চীন দখল করে ভারতকে যুদ্ধের মুখোমুখি করে। নেহরুর স্বপ্ন ভঙ্গ হয়। ভারত বুঝতে পারে তিব্বতের স্বাধীনতা শুধু ধর্ম নয়, এটি ভারতের নিরাপত্তার বিষয়ও। এরপর থেকেই ভারত দালাই লামাকে সমর্থন জানাতে থাকে। হিমাচল প্রদেশের ধর্মশালায় তারা সরকার ইন এক্সাইল গঠিত হয়। উনিশশো 95 সালে দালাই লামা ঘোষণা করেন তিনি খুঁজে পেয়েছেন নতুন পাঞ্চেন লামা, 6 বছরের গেদুন চোকি নিয়ামাকে। ঠিক তারপরে চীন তাকে তুলে নিয়ে যায়। এখনও পর্যন্ত তার অবস্থান অজানা। চীন এরপর তাদের পছন্দ মতো আরেকজনকে পাঞ্চেন লামা ঘোষণা করে, যাতে ভবিষ্যতের দালাই লামার নির্বাচনের উপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। চীন ভয় পায় একটি বিশ্বাসকে যা বন্দুক দিয়ে কাবু করা যায় না। এ নিয়ে নোবেল বিজয়ী লেখক এলি ওয়েসেল বলেছেন, রাজনীতির নামে একটি শিশু হারিয়ে গেলে মানবতা নিজেই হারিয়ে যায়। চতুর্দশ দালাই লামা বর্তমানে শান্তির দূত। 1989 সালে তিনি পান নোবেল শান্তি পুরস্কার। তার শিক্ষা, অহিংসা, সহানুভূতি এবং ধর্ম নিরপেক্ষতা। তার একটি বিখ্যাত উক্তি, মাই রিলিজিয়ান ইজ ভেরি সিম্পল, মাই রিলিজিয়ান ইজ কাইন্ডনেস। চীন আজও চায় না দালাই লামা বেঁচে থাকুক, কারণ তিনি তিব্বতের আত্মার প্রতীক। দালাই লামা বলেছিলেন, আমার পরবর্তী জন্ম কি তিব্বতে হবে? ভারতেও হতে পারে। এটা আমার সিদ্ধান্ত, চীনের নয়। আজ 88 বছর বয়সে দালাই লামা আশীর্বাদের প্রতীক। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তিনি চলে গেলে কে হবেন পরবর্তী দালাই লামা? এই ধর্মীয় উত্তরাধিকারীর উপর রয়েছে একটি জাতির অস্তিত্ব, আর তার ভবিষ্যৎ নির্ভর করছে একজন শিশুর উপর। আর সেই শিশু কোথায় কেউ জানে না। নমস্কার।